এই 6 মাসের গড়ে 26%-এরও বেশি আছে এবং যদি আমরা প্রথম 2 মাস বাদ দিয়ে দেই জুলাই আগস্ট তাহলে এটা কিন্তু আরও অনেক বেশি হয়। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন, $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। এটা আমাদেরকে কি করতে দিয়েছে? এটা আমাদেরকে যেটা হয়েছে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা কারেন্ট অ্যাকাউন্টে যেটাকে বলি আমরা, সেই ঘাটতিটা কিন্তু এখন আর নাই। এটা ছিল $3-4 বিলিয়ন এই 6 মাসে অন্যান্য বছর। এই বছর এটা $200 মিলিয়ন নেমে আসছে, অর্থাৎ নাই। এটা কিছু না, $200 মিলিয়ন $300 মিলিয়ন ঘাটতি ইটস নাথিং কম্পেয়ার টু $3-4-6 বিলিয়ন $5 বিলিয়ন ঘাটতি। তো সেদিক থেকে আমরা একটা স্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছি এবং সেই জন্য রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। যদিও এই বছর যারা বাইরে গিয়েছেন তাদের সংখ্যা কিন্তু গত বছরের চাইতে অনেক কম, কিন্তু সেটাতে কিছু আসে যায় না। আসলে যারা টাকা পাঠাবে তারা পাঠাবেন, কিন্তু সেই টাকাটা কি আমরা দেশে পৌঁছাবো কি না সেটা ডিপেন্ড করে আমাদের নাগরিকদের, যারা এখানে ক্ষমতাশীল, যারা অর্থবান বিত্তবান, তারা এই টাকাটা দেশে রাখতে চান বা চান কিনা সেটার উপর। কাজেই আমি মনে করি যে গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। যে জিনিসটা আমি আরেকটু হাইলাইট করব সেটা হচ্ছে যে আমাদের যে পলিসিগুলো আছে সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে কোনো বড় রকমের কোনো বৃদ্ধি না করলেও আমরা কিন্তু এখানে অনেকগুলো ইনসেন্টিভ এবং অনেকগুলো পরিবর্তন ওভার টাইম করা হয়েছে গত 2-3 বছর ধরে। এবং এইগুলোর মধ্যে আছে যেমন ইনসেন্টিভটাই এখনও বর্তমানে এক্সচেঞ্জ রেট 122 টাকা, কিন্তু আমরা কি দেখি, আমরা কিন্তু এরপরেও ওই যে 2.5% ইনসেন্টিভ যেটা দেওয়ার, সেটা কিন্তু সরকার দিয়ে যাচ্ছে। এটাতে কিন্তু সরকারের প্রায় 7,000 কোটি টাকার মতো লাগছে বছরে। এটা বড় রকমের ভর্তুকি, সেটা কিন্তু সরকার দিচ্ছে। এই ফাইন্যান্সিয়াল ট্রাবলের মধ্যেও সরকার কিন্তু এটাকে হস্তক্ষেপ করে নাই। ভ্যাট ইত্যাদি অনেক জায়গাতেই রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে সরকার খুবই সংবেদনশীল এবং চেষ্টা করছে যাতে আমাদের যারা কষ্ট করে রেমিটেন্স আয় করছেন তাদেরকে যেন কিছুটা এক্সট্রা সহায়তা দেওয়া যায়। এটা এমন কোনো বড় সহায়তা নয়, কারণ 84 থেকে 122 এসছে, অলরেডি বিশালভাবে উপকৃত যারা রেমিটেন্স পাঠাচ্ছেন। তারপরেও সরকার চেষ্টা করছে তার নিজস্ব অর্থায়নে অল্প হলেও কিছুটা দেওয়ার জন্য, সেটাকে আরেকটু সুইট করার ব্যবস্থা করে। যে জিনিসটা সরকার করেছেন যে এই ইনসেন্টিভটা কিন্তু যারা $5,000 নিচে পাঠান তাদেরকে ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়া হয়, এবং যাদের বেশি অ্যামাউন্ট থাকে সেটা ভেরিফিকেশন করে তারা দেওয়া হয়। এটা করা হয়েছে যাতে ক্ষুদ্র যারা পাঠান ক্ষুদ্রভাবে, নিম্ন আয়ের যারা কষ্ট উপার্জিত অর্থ যারা পাঠান তাদের টাকাটা যেন একদিনও আটকে না থাকে, ইনস্ট্যান্টলি এটাই হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের কিন্তু এখন সরকার থেকে একেবারে নির্দেশনা দেওয়ায় যে কোনো টাকা পাঠানোর 48 আওয়ার্সের মধ্যে এটা ক্রেডিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। এটা একেবারে নির্দেশিত এবং এখানে কোনো ব্যত্যয় ঘটানোর কোনো উপায় নেই। আমরা মনে করি যে সরকার সবসময়ই, বাংলাদেশ ব্যাংক ইন পার্টিকুলার, এইসব বিষয়ে খুবই সংবেদনশীল এবং যে কোনো চাহিদা যদি সেটা যৌক্তিক হয় আমরা সেটাকে কিন্তু গ্রহণ করে থাকি। যে কারণেই অনেকগুলো জায়গায়, যেমন হাই কমিশনার থেকে
যে এনওসি নিতে হতো এক্সচেঞ্জ হাউসগুলোকে এই ড্রয়িং এগ্রিমেন্টটা করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সেটা কিন্তু এখন আর নাই, উঠে গেছে। আপনারা সরাসরি এটা করতে পারবেন। আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালেরও দরকার হয় না, এটা কমার্শিয়াল ব্যাংকটা নিজেরাই এখন দিতে পারে। এই জায়গাগুলোকে সরলীকরণ করা হয়েছে যাতে আমাদের রিলেশনশিপটা আরও স্ট্রং হয় এবং এটাকে আমরা ব্যুরোক্রেটিক বেড়াজালে যেন আটকিয়ে না রাখি, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আমরা যেটা আশা করব আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে যে এখানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে ইদানিংকালে থ্রু এগ্রিগেশন অফ রেমিটেন্সেস। অর্থাৎ আপনারা দেখবেন দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরে নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এই জায়গাটায় আমি মনে করি যে আমরা সরকার এবং যারা সেখানে কর্মরত আমাদের নাগরিক, তাদের সবারই দায়িত্ব নৈতিকভাবে এবং দেশের স্বার্থে যে এই এগ্রিগেটেডদেরকে অ্যাভয়েড করে কীভাবে নিজেরা সরাসরি টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন। তাহলে কিন্তু আমরা একটা ইন্টারমিডিয়েটকে কেটে ফেলতে পারি এবং তখন কিন্তু এক্সচেঞ্জ রেট ম্যানিপুলেশনের সম্ভাবনাটা কমে যায়। আমি একটা এক্সাম্পল দিই। এই গত সপ্তাহে 2 সপ্তাহ আগের কথাই, সকালবেলা একটা কোম্পানি থেকে কেনা হলো 120 টাকা দিয়ে ডলার, আমাদেরই একটা ব্যাংক, সরকারি ব্যাংক। বিকাল 5টার সময় সেই একই ব্যক্তি একই কোম্পানি থেকে ডলার ক্রয় করলো 27 টাকা 50 পয়সায়, 127 টাকা 50 পয়সায়। এটা কেন? ওই যে এগ্রিগেটর সে বেঁকে বসলো যে সে টাকা দিবে না, ব্যাংকের একটু প্রয়োজন ছিল, তাকে একটা এলসি সেটেল করতে হবে, তো সে যে কোনো মূল্যে কিনে ফেললো। এই যে কিনে ফেললো এটা কিন্তু বাজারে উঠে যায়। তখন পরের যে এগ্রিগেটর বলবে, ওকে তো আমি 127 টাকায় দিয়েছি, সে তো সরকারি ব্যাংক, তুমি কেন আমাকে 28 টাকায় দিবে না? এই খেলাটা বন্ধ করতে হবে। আজকে আমাদের গ্রামীণ অঞ্চলের নন ফার্ম এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচারকে বাদ দিয়ে যে অর্থনীতি, দ্যাট ইজ 60% অ্যান্ড ফার্ম এগ্রিকালচার ইজ 40%, এবং এটা বাড়ছে, নন ফার্মটাই বাড়ছে। এটার মূলেও কিন্তু আমাদের রেমিটেন্স এবং অন্যান্য রেমিটেন্স থেকে টাকা নিয়ে অন্যান্য যেসব ব্যবসা বাণিজ্য, সেটা যেভাবেই হোক না কেন, এই ইলেকট্রিক গাড়ি কেনা, এটা কেনা, সেটা কেনা, এগুলো সবই কিন্তু পাওয়ার পাম্প কেনা, পাওয়ার টিলার দিয়ে চাষ করা, এগুলো সবই বিনিয়োগ। এই বিনিয়োগের টাকার সোর্সটা কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন এই রেমিটেন্সের টাকা থেকে হচ্ছে। কাজে রেমিটেন্সের ভূমিকা আমাদের বিশালভাবে সর্বক্ষেত্রেই আছে। তা আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক সবসময় আপনাদের সাথে আছে। বাংলাদেশ ব্যাংক আমাদের কর্মী বাহিনীর সাথে কাজ করে যাবে। আমি মনে করি যে আমাদের অন্যান্য মন্ত্রণালয় তাদের যে ট্রেনিং কার্যক্রমগুলোকে যদি বাড়াতে পারত, আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আজকে তো আমরা 50 বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি, কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে? আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটা রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি।